জনাব চিন্ময় কৃষ্ণ দাসকে নিয়ে অনেক নতুন তথ্য আমাদের সামনে আসছে এবং শুধু সেটাই নয়, ইসকন তার সম্পর্কে কিছু বক্তব্য দিয়েছে অফিসিয়ালি বাংলাদেশের ইসকন। আমি সেটাকেও খুবই অপর্যাপ্ত এবং এক ধরনের চালাকি আছে বলে মনে করি, সেটা নিয়ে কথা বলতে চাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আবদুল্লাহ এবং শারজিস, এই দুই ভাইয়ের উপরে গতকালকের গাড়িতে আক্রমণ হয়েছে। ট্রাক চাপা দিয়ে তাকে সহ তাদের টিমের আরও 4 জন মেম্বারকে হত্যার উদ্দেশ্যে এই চক্রান্ত তারা শুরু করেছে। আপনারা নিশ্চয়ই 5ই আগস্টের পরে খুনি হাসিনা যখন পালিয়ে দিল্লি গেল, তখন থেকে ভারতীয় বিভিন্ন মিডিয়ায়, এমনকি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও বাংলাদেশে হিন্দুদের উপরে অতি দরদ দেখানো কিছু বক্তব্য শুনেছেন। ইসকন নেতা চিন্ময় প্রভু, প্রিয় দর্শক শ্রোতা, একজন ব্যাখ্যা করেছে চিন্ময় হলো তার নামের প্রথমে রয়েছে চিন, কিন্তু সে ভারতের রয়ের দালাল। তারপরে তার নাম রয়েছে দাস, আর সবাই তাকে প্রভু বলে, তাহলে দাস হয়ে প্রভুর কাজ করতেছে। আরেকটা ব্যাখ্যা করেছে, সেটি হলো প্রভু মানে হলো সৃষ্টিকর্তা বা রক্ষণাবেক্ষণকারী, সব কিছুর দায়িত্ব পালনকারী। আমাদের প্রভু একজন আল্লাহ, আমাদের দেখে শুনে রাখে। কিন্তু ঘটনা হলে সেই প্রভুই গ্রেপ্তার হয়েছে ভাই, তাহলে বান্দাদের অবস্থা কী হবে সেটা আপনারা ভেবে নেন। যাই হোক, ওদিকে যাব না। কিন্তু চিন্ময় কৃষ্ণ দাস এই প্রভুর এমন কিছু অপকর্ম ভাইরাল হয়েছে ভাই। এতদিন তো আপনারা শুধু হুজুরদের এইগুলো বলছেন যে বলৎকার করে, হুজুরা নাকি বেটা চাউল ধরে ধরে মনে করেন যে আকাম করে বায়ুপথ দিয়ে। এখন এই চিন্ময় কৃষ্ণ দাস এইটার হলে 1 নম্বর গ্রেট রাজা, 1 নম্বরের লুচ্ছা, এবং এই চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীর এই কাজের মধ্যে লিপ্ত আছে। অবশেষে কিন্তু ভাই সত্য কোনোদিন চাপা থাকে না, ধীরে ধীরে সব কিছু কিন্তু বের হয়ে আসে, যেটা এখন বর্তমানে বোঝা যাচ্ছে। আর এমন পরিস্থিতি চিন্ময় কৃষ্ণ দাসকে নিয়ে বাংলাদেশে তৈরি হয়েছে, শুধু বাংলাদেশ নয় ভাই, ভারতে মনে করেন যে ধুতি খুলিয়া কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে আলোচনা শুরু করছে। কারণ মনে করেন যে এই যে কি একটা ঘটনা ঘটে গেল, একজন আইনজীবীকে জবাই করে হত্যা করলো, এইটা যদি মনে করেন যে ভারতের কোনো মানে বাংলাদেশের কোনো কি বলে আপনার সনাতনকে বা হিন্দুকে অথবা ইসকনের কোনো নেতাকে যদি জবাই করা হতো, তাহলে অবস্থাটা হয়তো কি ভাই বলেন তো। তাই ভারতের যে পরিস্থিতি। যাই হোক প্রিয় দর্শক, আমি কথা বাড়াবো না, গুরুত্বপূর্ণ কয়েকটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। যে ভিডিওগুলোর অংশ বিশেষ আপনারা ভিডিও শুরুতে দেখেছেন। তো চলুন কথা না বলে একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি। জনাব চিন্ময় কৃষ্ণ দাসকে নিয়ে অনেক নতুন তথ্য আমাদের সামনে আসছে এবং শুধু সেটাই নয়, ইসকন তার সম্পর্কে কিছু বক্তব্য দিয়েছে অফিসিয়ালি বাংলাদেশের ইসকন। আমি সেটাকেও খুবই অপর্যাপ্ত এবং এক ধরনের চালাকি আছে বলে মনে করি, সেটা নিয়ে কথা বলতে চাই। প্রথমে তাকে নিয়ে যে তথ্য, সেটা আমাদের অনেকেরই চোখে পড়েছে। তিনি শিশু যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত হয়ে নিষেধাজ্ঞায় পড়েছিলেন। হিন্দু সম্প্রদায়ের মানুষকে জেনে রাখা দরকার তারা কার নেতৃত্বে তাদের একটা লড়াই করছিলেন। আমি নিশ্চিত অনেকে এটা জানতেন না, তারা জানা উচিত, কিন্তু যারা জানতেন তারা কি কথা বলেছিলেন, এই আলাপটা করা খুবই জরুরি। এই জন্যই বলছি, বাংলাদেশের ইসকন যে মন্তব্য করেছে, যে স্টেটমেন্ট দিয়েছে আজ সংবাদ সম্মেলন করে, এর মধ্যে চালাকি আছে। আগে তার অভিযোগের ব্যাপারটি একটু আমরা আলোচনা করি। বহুল আলোচিত চিন্ময় দাস, বাংলা আউটলুক থেকে পড়ছি। আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে এই পোর্টালটি খুব চমৎকার ভূমিকা পালন করছে। ইনফ্যাক্ট শেখ হাসিনা পতনের আগে থেকেই তারা শুরু করেছেন এটা। বহুল আলোচিত চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে ইসকনের আন্তর্জাতিক শিশু সুরক্ষা কার্যালয় সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছিল। গত বছরের 6 অক্টোবর ইসকনের যুক্তরাজ্যস্থ ইসকনের সিপিটি থেকে জারিকৃত এই চিঠিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। বাংলা আউটলুকের চিঠি আছে এবং সেই নিষেধাজ্ঞা এখনও প্রত্যাহার করা হয়নি। সিপিটির পরিচালক কমলেশ কৃষ্ণ দাস স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, নিষেধাজ্ঞার ফলে চিন্ময় ইসকনের কোনো ব্যবস্থাপনা বা নেতৃত্বের পদে থাকতে পারবেন না, কোনো কীর্তনে নেতৃত্ব বা ক্লাস নিতে পারবেন না, প্রকাশ্যে শ্রীল প্রভুপাদের কোনো পূজা অর্চনায় অংশ নিতে পারবেন না, 18 বছর বয়সের নিচে কোনো ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতে পারবেন না, বাংলাদেশের ইসকনের কোর কমিটি এবং সিপিটির কোনো পদধারী ব্যক্তি ছাড়া ইসকনের কোনো সম্পত্তিতে রাত যাপন করতে পারবেন না। চিঠি পাওয়ার 10 দিনের মধ্যে এটা কার্যকর করতে বলা হয়েছিল এবং এই ব্যাপারে কনফার্ম করার জন্য বাংলা আউটলুক তার সাথে যোগাযোগ করেছিলেন এবং তিনি বলেছিলেন যে অভিযোগ পেয়েছিলেন এবং আন্তর্জাতিক যে রীতিনীতি আছে সেটা নিষেধাজ্ঞা আরোপ করেন এবং নিষেধাজ্ঞাটা সঠিক। তাহলে আমাদের একটা কথা একটু মনে রাখা দরকার, শিশু যৌন নিপীড়নের অভিযোগ পাওয়া গেছে চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে খুব স্পষ্টভাবে, এবং তারই সংগঠনের একটা উইং যারা এই ব্যাপারটা দেখাশোনা করে তারা তাকে বহিষ্কার করতে বলেছিল। নিষেধাজ্ঞার মধ্যে কী আছে আমি পড়ে শোনালাম। এই ভদ্রলোক হিন্দু সম্প্রদায়ের নেতৃত্ব দিচ্ছেন তাদের অধিকার রক্ষার জন্য। এই নেতৃত্ব সম্পর্কে এখন সাধারণ হিন্দু সম্প্রদায়ের মানুষের অ্যাটিটিউড কী হবে, বা আমরা এই প্রশ্ন করবো তাকে আনা হলো কেন। এখন তার বিরুদ্ধে যে এই ধরনের অভিযোগ আছে, এটা কি কেউ জানতেন না? নিশ্চিতভাবে সাধারণ হিন্দু সম্প্রদায়ের মানুষ যারা আছেন তারা জানতেন না, কিন্তু ইসকন বা আর অন্যান্য জায়গার হিন্দু নেতৃবৃন্দের এই তথ্যটা অজানা থাকার কোনো কারণ কি আছে? কোনো কারণ নেই, কিন্তু এই তথ্যটা গোপন করা হয়েছে। এটা মাথায় রেখে আমরা পরবর্তী অংশে যাব। আমি পরের কিছু কথাও পড়তে চাই। আজ ইসকনের পক্ষ থেকে চিন্ময় সম্পর্কে একটা ক্ল্যারিফিকেশন দেওয়া হয়েছে। আর ক্ল্যারিফিকেশনটা পড়ি, আর আই রিপিট, এর মধ্যেও খুব বাজে চালাকি আছে।
বাংলাদেশ সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে অনেক আগেই ইসকন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে জানিয়ে সংগঠনটির বাংলাদেশের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারী বলেছেন, চিন্ময়ের কার্যক্রম সম্পূর্ণ ব্যক্তিগত, এজন্য সংগঠন দায়বদ্ধ নয়। তিনি বলেন, অনেক আগেই প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ লীলারাজ গৌরদাস, সদস্য স্বতন্ত্র গৌরদাস এবং চট্টগ্রামের পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইসকনের সাংগঠনিক পদবি সহ যাবতীয় সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। উল্লেখ করা হয় যে তাদের দ্বারা সংগঠিত কার্যক্রম ইসকনের কার্যক্রম নয়। 3 অক্টোবর তিনি বলছেন, 3 অক্টোবর অফিসিয়াল বিবৃতির মাধ্যমে জানানো হয় যে চিন্ময় কৃষ্ণ দাস ইসকন বাংলাদেশের মুখপাত্র নন, তাই তার বক্তব্য সম্পূর্ণ ব্যক্তিগত। অতএব লীলারাজ গৌরদাস, স্বতন্ত্র গৌরাঙ্গ দাস ও চিন্ময় কৃষ্ণ দাসের বক্তব্য এবং কৃতকর্মের জন্য ইসকন বাংলাদেশ কোনোভাবেই দায়বদ্ধ নয়। চালাকিটা কোথায়? গতকাল আমি একটা ভিডিওতে বলেছি ইসকনকে তার অবস্থান পরিষ্কার করতে হবে। তারা সুন্দরভাবে জনাব চিন্ময়কে দায় মুক্তি দিচ্ছেন, মানে চিন্ময় থেকে দায় মুক্ত হচ্ছেন, রাদার এভাবে বলবো তিনি চিন্ময়ের সাথে সম্পৃক্ত নন। কিন্তু এই যে বললাম কেন্দ্রীয় যে ইসকন, তারা তো স্টেটমেন্ট দিয়ে তাকে ইসকন নেতা বলেছেন, স্পষ্টভাবে বলেছেন, এবং ভারতকে বলেছেন চিন্ময়ের ব্যাপারে কাজ করতে। সো কেন্দ্রীয় ইসকন তো এনারও নেতা, ওনার কেন্দ্রীয় যে সংগঠন, ওনার নাম হচ্ছেন চারুচন্দ্র দাস। জনাব চারুর তো জানা থাকার কথা কেন্দ্রীয় ইসকন কি বলছে জনাব চিন্ময় সম্পর্কে। জনাব চারুকে সেটা নিয়ে লিস্ট কিছু অ্যাড্রেস করেছেন। আমি গতকাল আমার একটা ভিডিওতে এই প্রসঙ্গে বলেছিলাম, তাকে বলতে হবে, বাংলাদেশের ইসকনকে বলতে হবে কেন্দ্রীয় ইসকন ডিসইনফরমেশন ছড়াচ্ছে। ইয়াস, দে ডিড। এবং কেন্দ্রীয় ইসকনকে তাদের জায়গা থেকে যোগাযোগ করে তাদের আগের মন্তব্য প্রত্যাহার করাতে হবে। শুধুমাত্র তারা ডিসইনফরমেশন করেছেন তা না, তারা ইসকন সদস্য বলেছেন চিন্ময়কে তা না, তারা ভারত সরকারকে লেলিয়ে দিচ্ছেন বাংলাদেশের সরকারের বিরুদ্ধে যেন তারা এখানে ঝামেলা করে। কথাগুলো ক্রুডলি বলেছে, এই ভাষায় না হলেও কি ভাষায় আছে আমরা দেখেছি, আমি একটা ভিডিওতে পড়েছি। এগুলো গর্হিত অপরাধ। জনাব চারু কি এর বিরুদ্ধে কোনো কথা বলেছেন? বলেননি তো। উনি মুখে যাই বলুন না কেন, ওনার মাদার অর্গানাইজেশনটা তো ভিন্নভাবে বলছে। নাম্বার 2, ভারতের প্রত্যেকটা জায়গায়, আমি অনেকগুলো মিডিয়া, আমি ওই রিপাবলিক টিভির ওই ক্লাউনদের কথা বলছি না, এর বাইরে বহু জায়গায় বহু আলোচনা, মেইন স্ট্রিম পত্রিকার ইউটিউবে বা টিভি চ্যানেলগুলোতে মূল আলোচনা হচ্ছে ইসকনের নেতা গ্রেফতার হয়েছেন এবং তিনি হিন্দু সম্প্রদায়ের অধিকারের পক্ষে কথা বলেছিলেন এবং ইসকনকে একটা গ্লোবালি অ্যাকসেপ্টেড কালচারাল অর্গানাইজেশন, একটা চমৎকার আধ্যাত্মিক স্পিরিচুয়াল কালচারাল অর্গানাইজেশন হিসেবে নেওয়া হয়, যাদের কোনো রকম কোনো এক্সট্রিমিজমের কোনো অভিযোগ নাই। তার মানে হচ্ছে যেন চিন্ময়কে ক্লিন চিট দেওয়ার জন্য ইসকনকে ব্যবহার করা হচ্ছে এবং ইসকন সারা পৃথিবীতে কোথায় কিভাবে কি ধরনের কাজ করে সেগুলোর ফিরিস্তি প্রত্যেকটা চ্যানেলে যে কেউ গিয়ে চেক করতে পারেন। আমি সকাল থেকে অনেকগুলো চ্যানেল দেখেছি, অনেকগুলো মিডিয়ায় পড়ার চেষ্টা করেছি তাদের ন্যারেটিভ এটা। জনাব চারু ভারতের এই মন্তব্য সম্পর্কে তার বক্তব্য দিতে হবে, ভারতকে ক্লিয়ারলি তাদের জায়গা থেকে বলতে হবে, অ্যাড্রেস করে প্রকাশ্যে, যে আপনারা ডিসইনফরমেশন ছড়াচ্ছেন, চিন্ময় ইসকনের কেউ নয়। সুতরাং চিন্ময়কে আলাদাভাবে দেখার চেষ্টা করা দরকার আছে, সেটা ভারত এরপর ওভাবে বলে। কিন্তু ইসকনকে নিয়ে ন্যারেটিভ তৈরি ভারতই করছে, যে একটা ধর্মীয় সংগঠনও নয়, টেকনিক্যালি তার বিরুদ্ধে বাংলাদেশ সরকার কি ভয়ঙ্কর অপারেশন চালাচ্ছে। দ্যাট ইজ দ্য ন্যারেটিভ। জনাব চারু তো সেটা ডিবাঙ্ক করেননি, এই জন্য বলছিল চালাকি। যদি তারা সত্যিকারভাবে এবং আন্তরিকভাবে মনে করেন যে বাংলাদেশের ইসকন তাকে ডিসাউন্ড করবেন, তাকে এই জিনিসগুলো ক্লিয়ারিফাই করতে হবে। কারণ ইসকনের নাম নিয়ে এই দেশের সরকার এবং জনগণের উপরে চাপ তৈরির চেষ্টা হচ্ছে ভারতের পক্ষ থেকে। আই রিপিট, জনাব চারুকে কেন্দ্রীয় ইসকনকে দিয়ে তার প্রিভিয়াস মন্তব্য প্রত্যাহার করাতে হবে, এটা তার দায়িত্ব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আবদুল্লাহ এবং শারজিস, এই 2 ভাইয়ের উপরে গতকালকের গাড়িতে আক্রমণ হয়েছে। ট্রাক চাপা দিয়ে তাকে সহ তাদের টিমের আরও 4 জন মেম্বারকে হত্যার উদ্দেশ্যে এই চক্রান্ত তারা শুরু করেছে। আপনারা জানেন, যেই ট্রাকটি দিয়ে হাসনাত আবদুল্লাহ এবং শারজিস ভাইয়ের গাড়িতে আক্রমণ করা হয়েছে, ওই ট্রাকের মালিক আওয়ামী লীগের এবং ওই ট্রাকটি 5ই আগস্টের পর থেকে এই যে জুলাই বিপ্লব হয়েছে, এই জুলাই বিপ্লবের পরবর্তীতে এখন পর্যন্ত নাকি মাঠে নামে নাই, এই প্রথম রাস্তায় নেমেছে এবং সেদিনই ওই গাড়িতে আক্রমণ করার জন্য চেষ্টা করেছে। আপনারা জানেন, বিভিন্ন সময়ে জাতীয় বীর, জাতীয় ব্যক্তিত্ব, নেতৃত্ব যারা দেয় তাদেরকে ধ্বংস করার জন্য, শেষ করে দেওয়ার জন্য বিভিন্ন মহলের ষড়যন্ত্র থাকে। বাংলাদেশেও ঠিক তেমনিভাবে ছাত্র আন্দোলনের এই 2 নেতাকে সহ ছাত্র আন্দোলনের নেতৃত্ব যাতে শূন্য হতে পারে, সেজন্য তাদেরকে হত্যার উদ্দেশ্যে বিভিন্ন পরিকল্পনা শুরু করে দিয়েছে সরকার। আজ একটু আগে শারজিস সাহেবের একটা স্ট্যাটাসে দেখলাম, গতকালকের আক্রমণ করার শুধুমাত্র নয়, গতকালকে আক্রান্ত হওয়ার পরে হাসনাত আবদুল্লাহকে তার কুমিল্লার বাড়িতে নামিয়ে রেখে শারজিস ঢাকাতে চলে এসেছেন। কিন্তু শারজিস ভাই আজকে বলার চেষ্টা করছেন যে আজকেও হাসনাত আবদুল্লাহর গাড়িকে ফলো করে সামহাও কোনো একটি গ্রুপ তাকে চাপা দেওয়ার চেষ্টা করেছে, যেটা তারা বুঝতে সক্ষম হয়েছে। তার মানে এটা একটি পরিকল্পিত, এটা একটি বিভিন্ন বিদেশি গোয়েন্দা সংস্থা, দেশের মধ্যে কোনো কুচক্রী মহলদের চক্রান্তের অংশ এবং তারা যে কোনো মূল্যে এই গাড়ি লেলিয়ে দিয়ে তাদেরকে রোড অ্যাক্সিডেন্টের নাম করে হত্যা করার জন্য নেমে পড়তে পারে বলে আমি মনে করি। গতকালকের সেম ঘটনা আমার সাথে ঘটেছে। আমি ঠাকুরগাঁওতে সফরে গিয়েছিলাম, লম্বা জার্নি আমি ড্রাইভ করেছি। আবার গতকালকে সেখান থেকে ফেরত আসার পথে যমুনা ব্রিজের ওখানে আমার গাড়িকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করা হয়েছে। ওদের ধারণা ছিল এই পাথর নিক্ষেপ করলে গাড়ি আমি স্লো করে টায়ার বাস্ট হয়েছে কিংবা যে কোনো মূল্যে আমি ওখানে থামলে তারা আক্রান্ত করবে। আমার সংক্ষিপ্ত ধারণায়
আমরা বুঝতে পেরেছি যে এখানে আমাদের উপর আক্রমণ তো হচ্ছে। কয়েকটি পাথর নিক্ষেপের একটি পাথর আমার গাড়িতে এমনকি লেগেছে এবং আমার ডোর ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা গাড়ি ওখানে না থামিয়ে প্রথমে মনে করেছি আমাদের টায়ার পাঞ্চার হয়েছে। এই টায়ার পাঞ্চার মনে করার পরেও আমরা দ্রুত গাড়ি চালিয়ে গিয়েছি এবং আল্লাহর মেহেরবানিতে সেখান থেকে আমরা অনেক দূরে একটি নির্দিষ্ট জায়গায় এসে হেফাজতে এসে তারপরে গাড়ি চেক করে নির্দিষ্ট হলাম যে আমাদের গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু আমরা চলে আসতে পেরেছি। আজকের এভাবে করে সবার উপরেই এই আক্রমণটা তারা চালিয়ে যাওয়ার চেষ্টা করছে। এর মধ্য দিয়ে প্রমাণ হচ্ছে এই ফেসিবাদ যে কোনো মূল্যে আওয়ামী লীগের দোসররা তারা বাংলাদেশের যারা যারা দেশের জন্য কথা বলছেন, লড়াই করছেন, তাদেরকে যে কোনো মূল্যে বিভিন্নভাবে আক্রান্ত করতে চায়, তাদের কাজগুলোকে দমন রাখার জন্য এই ধরনের কাজ করতে চায়। আর সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে আপনাকে যে কোনো মূল্যে গাড়িতে চাপা দেওয়া, আপনার জীবনকে অবসান করা। এই ধরনের কাজ তারা হাতে বেছে নিয়েছে এবং টার্গেট ভিত্তিক কিছু কিছু মানুষকে তারা শেষ করার জন্য মাঠে নেমেছে। আপনারা জানেন যে বাংলাদেশের পূর্বেও বহু মানুষ এরকম রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। একজনের নাম শুনেছেন হয়তো, আমাদের আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার, অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা করতেন, বিখ্যাত ব্যক্তিত্ব ছিলেন, ইসলামিক স্কলার ছিলেন। তার হত্যাটি কিন্তু গাড়ি অ্যাক্সিডেন্টের মাধ্যমে করানো হয়েছে। আমাদের বিএনপির সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান সাহেব, গাড়ি অ্যাক্সিডেন্টের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে। এভাবে করে বাংলাদেশের অনেক জায়গায় দেখবেন যারা যারা একটু ভালো অবস্থান করছেন এবং যে কোনো মূল্যে ভোকাল হিসেবে অবস্থান করছেন অথবা জাতির সম্পদ, তাদেরকে এভাবে কিন্তু চক্রান্ত করে হত্যার খেলায় তারা মেতে উঠেছে। বাংলাদেশ সরকারকে অনুরোধ করব, আমাদের এবং আমাদের যারা কথা বলছেন, যারা নেতৃত্ব দিচ্ছেন, প্রত্যেকের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আপনাদের। মানুষের জীবনে আজ হোক কাল হোক মৃত্যু আসবেই, কিন্তু যখনই আসুক সেই মৃত্যুটা যেন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত মৃত্যু কারণ না হয়। সবাই যাতে দেশের জন্য কাজ করে যেতে পারে, মানুষের জন্য কাজ করে যেতে পারে, সমাজের জন্য কাজ করে যেতে পারে, সেই জায়গাটায় যেতে হলে এই নেতৃবৃন্দের নিরাপত্তা বিধানটা অত্যন্ত জরুরি। বাংলাদেশের প্রেক্ষাপটে এই জায়গাটায় আমাদেরকে যদি সতর্ক না হই, তাহলে আমাদের এই মানুষগুলো আমাদেরকে হারাতে হবে। আজকের হাসনাত, সার্জিসরা এই মুহূর্তে বাংলাদেশের আইকন, যুব সমাজের নেতৃত্ব দিচ্ছেন। বিশেষ করে আপনারা দেখেছেন সাম্প্রতিক সময় বাংলাদেশকে নিয়ে যে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার তারা মাঠে নামছেন, বক্তব্য দিচ্ছেন, জানাজায় যাচ্ছেন। আপনারা জানেন ইসকনকে নিয়ে গত কয়েকদিন পর্যন্ত বাংলাদেশের যে অবস্থা তৈরি হয়েছে, একজন ব্যক্তি চিন্ময়, এই চিন্ময়ের গ্রেপ্তারকে কেন্দ্র করে আমাদের একজন মুসলিম ভাইকে পর্যন্ত হত্যা করেছে। আমরা অত্যন্ত শান্তিশিষ্ট, আমরা অত্যন্ত শান্তভাবে থাকতে পছন্দ করি। এদেশের সকল জাতিগোষ্ঠীর সাথে আমাদের মুসলিমদের সম্পর্ক রয়েছে। আমরা কখনো সংঘাত চাইনি বলেই বাংলাদেশের কোথাও এই সাইফুল হত্যার পরেও কোনো মুসলমান কারো উপরে একটা টোক্কা পর্যন্ত দেয়নি। এটাই আমাদের বৈশিষ্ট্য, এটাই আমাদের চরিত্র। এই একই কাজ যদি পার্শ্ববর্তী রাষ্ট্রে হতো, আপনি নিশ্চিত থাকেন যে বাংলাদেশের আজকের যে নিরাপত্তা, আজকে যে সুন্দর একটি পরিস্থিতিতে আমরা থাকছি, ওই দেশে পাশের রাষ্ট্রে কিন্তু সেটা থাকতে পারতো না। মুসলমানের গলায় রশি বেঁধে তারপরে টানতো। কিন্তু আমরা কিন্তু সহনশীলতার দৃষ্টান্ত স্থাপন করেছি। আমরা কিন্তু মানুষের মধ্যে যে একটা শান্তি, সেই শান্তির বৈশিষ্ট্য আমরা স্থাপন করেছি। অতএব এটাকে নস্যাৎ করার জন্য একটি গোষ্ঠী ইসকনের নাম দিয়ে, সন্ত্রাসী গোষ্ঠীর নাম দিয়ে তারা আমাদের এই জায়গাটা ধ্বংস করতে চায়। এ ব্যাপারে আমাদেরকে সতর্ক দৃষ্টি রাখতে হবে, আমাদের সবাইকে সচেতন হতে হবে। আর এই জায়গাগুলোতেই এখন এই ছাত্র সমাজ নেতৃত্ব দিচ্ছে, তথা সমাজের যে কোনো ধরনের অসঙ্গতি দেখলেই সবাই মিলে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করছে। এটাই এখন আওয়ামী লীগের জন্য একটি ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। আওয়ামী লীগ সে কারণে টার্গেট কিলিংয়ে নেমেছে। যে কোনো মূল্যে এই মানুষগুলোকে বন্ধ করে দিতে পারলেই তাদের শান্তি। কিন্তু আমি মনে করি সেটা কোনোদিনই এদেশে বাস্তবায়িত হতে পারবে না। এদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে এই ফ্যাসিবাদ আওয়ামী লীগকে যেভাবে তাড়িয়েছে, তাদের দোসরদেরকে ওই দেশ থেকে তাড়াবে এবং এই দেশটি যারা সত্যিকার গণতন্ত্রের পক্ষে, তাদের পক্ষেই আমাদের মানুষজন থাকবে। আপনারা জানেন যে সেই চিন্ময়কে কেন্দ্র করে যে সাইফুলকে হত্যা করেছে, কি নির্মমতা সেখানে হয়েছে। মসজিদ ভাঙচুর হয়েছে, যেটা আমরা কোনোদিন কল্পনা করতে পারিনি। হয়তো আল্লাহ তাআলা তাকে শহীদ হিসাবে কবুল করেছেন। তার জানাজায় লক্ষ লক্ষ মানুষ এসে প্রমাণ করেছে যে একজন সাইফুলকে হারিয়ে বাংলাদেশের কোটি কোটি সাইফুল তৈরি হচ্ছে। কোনো সাইফুলদেরকে বন্ধ করে কিংবা মেরে ফেলে আপনি বাংলাদেশের এই যুব সমাজের, তরুণ সমাজের জোয়ারকে ঠেকিয়ে রাখতে পারবেন না। এই ধরনের গাড়ি কিংবা চাপা দিয়ে, ট্রাক চাপা দিয়ে কিংবা মানুষকে হত্যার জন্য নেগেটিভ কোনো কাজ করে আপনারা কোনো রেহাই পাবেন না। আগামীর বাংলাদেশ, তারুণ্যের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আমাদের যুবক তরুণ সকলের মিলে ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠার বাংলাদেশ। অতএব আপনারা নিশ্চয়ই 5ই আগস্টের পরে খুনি হাসিনা যখন পালিয়ে দিল্লি গেল, তখন থেকে ভারতীয় বিভিন্ন মিডিয়ায়, এমনকি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও বাংলাদেশে হিন্দুদের উপরে অতি দরদ দেখানো কিছু বক্তব্য শুনেছেন। সেখানে তারা বাংলাদেশের বিভিন্ন ঘটনাকে অনেক বাড়িয়ে বা মিথ্যা খবর প্রচার করেও তারা বলতে চেয়েছেন যে বাংলাদেশে খুনি হাসিনা পলায়নের পর থেকে হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে, যেটা ছিল সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং একটা ষড়যন্ত্রের অংশ। আপনারা গত 2 দিন আগে চিটাগাংয়ে যা দেখেছেন, এটা হলো সেই ষড়যন্ত্রেরই আরেকটা রূপ। ভারত চাচ্ছে শেখ হাসিনাকে বাংলাদেশে আবার পুনর্বাসন করতে এবং সেই জন্য তারা নানা প্রক্রিয়া চালু করেছে। তার মধ্যে একটা হচ্ছে এখানে হিন্দু মুসলিম যদি একটা সংঘাত বাঁধাতে পারে, তাহলে সেই ফাঁকে আমাদের বাংলাদেশকে অস্থিতিশীল করে আমাদের বর্তমান সরকারকে আরো ছোট করতে পারবে, এদের ক্ষমতাকে সমালোচনা করতে পারবে এবং তখন সেই রকম একটা পরিস্থিতিতে হাসিনা আবার এখানে ফেরত আসার চেষ্টা করবে। ভারত শুধু জানে না যে হাসিনাকে বাংলাদেশে আবার ফেরত পাঠালে তার যে সমস্ত পাহারাদাররা এখানে ছিল, তারা যেহেতু এখন সকলেই পালিয়েছে, কাজে তার প্রাণ রক্ষা করা বাংলাদেশের দ্বারা সম্ভব নাও হতে পারে। ভারত যখন এই চেষ্টা করছে হাসিনাকে আবার ঢাকায় ফেরত পাঠানোর, ভারতকে মনে রাখতে হবে যে তাদের এই মূল্যবান সম্পদ খুনি হাসিনা বাংলাদেশে আর নিরাপদ নয়। একই সাথে আমি বলতে চাই,
বাংলাদেশের সকল ধর্মের লোক, আমাদের দীর্ঘদিনের ইতিহাস আছে, শান্তিতে সমৃদ্ধিতে আমাদের এই বাংলাদেশের আমরা থেকেছি। ছোটখাটো ভুল বুঝাবুঝিতে কিছু কিছু ঘটনা ঘটেছে, কিন্তু সেটা অবশ্যই ভারতের গুজরাট বা দিল্লির রায়টের মতো শত শত প্রাণহানি হয়নি। আজকে সেই গুজরাটের হত্যাকারী মোদি ভারতের প্রধানমন্ত্রী হয়েছেন, আর তিনি বলছেন শান্তির কথা। এই খুনি মোদির হাতে কেউ শান্তিতে থাকতে পারবে না। কিছুদিন আগে আপনারা জানেন, ভারতে একটা মসজিদ ভাঙা নিয়ে কয়েকজন মুসলিমকে পিটিয়ে এবং গুলি করে মারা হয়েছে। খুনি মোদি যখন বাংলাদেশের হিন্দুদের দায়িত্ব নিয়ে এখানে নানা রকম ষড়যন্ত্র করার প্রয়াস পাচ্ছেন, তাকে মনে করিয়ে দিতে চাই, আমরা বাংলাদেশের 90% অধিক মুসলমান। যদি ভারতের মুসলমানদের উপরে অত্যাচার নিয়ে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো বক্তব্য দেওয়া হয়, তখন আপনি কি করবেন? এই যে সাম্প্রদায়িকতা জনাব মোদি, যিনি গুজরাটের খুনি হিসেবে পরিচিত, এই এলাকায় ছড়িয়ে দিচ্ছেন, ভারতবাসীকে, সাধারণ ভারতবাসীকে আহ্বান জানাচ্ছি, আপনাদের এই খুনি প্রধানমন্ত্রীকে থামান। যদি তিনি না থামেন, তাহলে বাংলাদেশের যে কোনো উচ্ছৃঙ্খল আচরণ বা বাংলাদেশের যে কোনো অশান্তি আমাদের সীমান্তের চারিদিকে ছড়িয়ে গেলে সেটাই আপনারাও আক্রান্ত হবেন। আপনারা এই উপমহাদেশে যদি শান্তি শৃঙ্খলা বজায় রাখতে চান, তাহলে আপনাদের এই খুনি প্রধানমন্ত্রী মোদিকে থামান। বাংলাদেশের সরকারের প্রতি একটা আবেদন জানাচ্ছি, যে আজ থেকে যে কোনো সময় ভারতে কোনো মুসলমানের উপরে যদি কোনো অত্যাচার হয়, তাহলে সেটার প্রতিবাদ করতে হবে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়কে। এবং এই অধিকার আমি দাবি করছি জনাব মোদির আচরণের কারণে। খুনি মোদি যদি বাংলাদেশকে অশান্ত করার প্রক্রিয়া থেকে না থামেন, তাহলে বাংলাদেশকেও এটার জন্য ভাবতে হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। আমরা সবাইকে আবেদন জানাচ্ছি, বাংলাদেশের সকল ধর্মের লোক শান্তিতে বসবাস করবেন। ভারতীয় বা আওয়ামী লীগের কোনো প্ররোচনায় উচ্ছৃঙ্খল আচরণ করবেন না। সকল ধর্মের সকল লোক শান্তিতে প্রতিটি পাড়া মহল্লায় বসবাস করতে থাকুন। কোনো রকম উস্কানিতে পারবেন না। প্রয়োজনে আপনারা স্থানীয় পর্যায়ে একটা টিম সংগঠন করুন, যারা এলাকার শান্তি শৃঙ্খলার দিকে খেয়াল রাখবে। সরকারকে বলছি, অপরাধী যেই হোক, তার ধর্ম পরিচয় দেখবার কোনো প্রয়োজন নাই। চট্টগ্রামের ঘটনায় যারা উস্কানিদাতা, যারা খুন করেছেন এবং যে কোনো অপকর্ম করেছেন, আপনারা চোখ বন্ধ করে তার ধর্মের দিকে না তাকিয়ে, তার চেহারার দিকে না তাকিয়ে, তিনি পুরুষ কি মহিলা সেটা না দেখে, তিনি সন্ন্যাসী কি মৌলবী সেটা না দেখে, তাকে ধরুন এবং তাকে শাস্তি দিন। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিওর আলোচনাগুলো আপনারা শুনলেন। তো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন, আর পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেবেন। সর্বশেষ একটা কথা বলবো, সেটা হলো আমাদের বাংলাদেশ থেকে ইসকন নিষিদ্ধ হোক, এটা আমরা চাই। আপনি চান কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানান, কারণ এই ইসকন যে একটা সন্ত্রাসী সংগঠন, জঙ্গি সংগঠন, সেটা কিন্তু এই আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার মাধ্যমে সেটা প্রমাণ করে দিয়েছে। তো অবশ্যই আপনাদের বলবো, ইসকন নিষিদ্ধ আপনারা চান কিনা একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, হা অথবা না। হা যদি বলেন তাহলে বুঝবো আপনারা নিষিদ্ধ চান, আর যদি বলেন না তাহলে বুঝবো যে আপনারা ভাই ওই ভারতের প্রোডাক্ট, আপনারা ওইটা চান না। এখন কি বলবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখে দিবেন। আর পারলে ভিডিওটি শেয়ার করবেন। আর আমাদের চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টারে যদি আপনারা নতুন হয়ে থাকেন, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজ খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিক, নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।